আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। টি-20 ফরম্যাটে সবচাইতে ড্রিম স্টার্ট হচ্ছে তানজিদ হাসান তামিমের। তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত ৪টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে ২টি 50 পেয়েছেন এবং সবচেয়ে হেলদি এভারেজ। এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান টি-20তে অভিষেক হয়েছে, তাদের মধ্যে তানজিদ হাসান তামিমই একমাত্র ব্যাটসম্যান যিনি প্রথম ৪ ম্যাচের ভিতরে ২টি 50 পেয়েছেন এবং ৪ ম্যাচে তার রান এখন পর্যন্ত ১৫৮ রান। আমার মনে হয় না কোনো বাংলাদেশি ব্যাটসম্যান তাদের ইনিশিয়াল স্টেজে টি-20 ফরম্যাটের ইনিশিয়াল স্টেজে কেউ করতে পেরেছেন। অবশ্যই তিনি দুর্দান্ত শুরু করেছেন, নো ডাউট। কিন্তু প্রত্যেকটি ব্যাটসম্যানেরই কিছু স্ট্রেংথ থাকে, এর পাশাপাশি কিছু দুর্বলতাও থাকে। ২টি দুর্বলতা তানজিদ তামিমের আমার দৃষ্টিতে চোখে পড়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে তিনি অন সাইডে খুবই স্ট্রং। এর পাশাপাশি তিনি লং অফ এবং এক্সট্রা কাভার সেই অঞ্চলগুলোতেও তিনি খুব ভালো ব্যাটিং করে থাকেন। কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট, আমি যদি একটু অগনটা দেখাই তাহলে দেখতে পাবো স্কোয়ার অফ দ্য উইকেটে তিনি তেমন একটা সফল নন বা খুব বেশি স্কোরিং শট খেলতে পারেননি। এখন পর্যন্ত যতগুলো টি-20 ম্যাচ খেলেছেন, সেখানে তিনি স্কোয়ার অফ দ্য উইকেটে তেমন ভালো রান করতে পারেননি। এর পেছনে একটাই রিজন, তিনি স্পিনারদের বিপক্ষে স্কোয়ার অফ দ্য উইকেটে বেশ ভালো করেন, কিন্তু পেস বোলারদের বিপক্ষে কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেটে একটু দুর্বলতা রয়েছে। এই জন্য আমি গত ম্যাচেও লক্ষ্য করে দেখেছি এন গাবা এবং মুজারাবানি তারা কিন্তু বেশ ওয়াইড ইয়র্কার বল করছিলেন। সাধারণত আমরা স্লো কভারে ওয়াইড ইয়র্কার বল দেখে থাকি, কিন্তু ওয়াইড ইয়র্কার করার পেছনে মূল কারণ হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেটে যেন তার একটা স্কোরিং জোন, সেই জায়গায় একটা দুর্বলতা রয়েছে, সেটাকে লক্ষ্য করে ওয়াইড ইয়র্কার করতে এবং অফ স্ট্যাম্পের অনেক বাইরে তাকে বল করতে দেখা গেছে। এর পাশাপাশি আরেকটা দুর্বলতার কথা বলে রাখি, সেটা হচ্ছে তিনি যখন একটা চান্স নিচ্ছেন ফাস্ট বোলারদের, সেটা তিনি এক্সট্রা কাভার এবং মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টা করছেন। যখনই তিনি এক্সট্রা কাভার বা মিড অফের উপর দিয়ে খেলতে চাচ্ছেন, তখন কিন্তু তিনি একটা স্টেপ আউট করে খেলতে যাচ্ছেন, মানে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যাচ্ছেন। কিন্তু যখনই ডাউন দ্য উইকেটে খেলতে যাচ্ছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, তিনি উইকেট থেকে কিছুটা পিছনের দিকে সরে যাচ্ছেন। এই পিছনে সরে যাওয়ার ফলে তিনি বলের লাইন কিন্তু মিস করে যাচ্ছেন এবং বলের নাগালটা তিনি পাচ্ছেন না। এর কারণে তিনি বল হয়তো বা মিস করছেন, অথবা যদি বল লেগে থাকে সেটা তার মাঝ ব্লেডে আসছে না, বল ব্যাটের কোনায় লেগে সেটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে কিন্তু বেশি গিয়েছে। এটা কিন্তু আমি লাস্ট কয়েকটি ম্যাচেই দেখেছি। এর পাশাপাশি তিনি যখন ডাউন দ্য উইকেটে শট খেলতে আসছেন, তখন তার পিছনের পা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তার পিছনের পা কিন্তু মাটি থেকে বেশ উপরে অবস্থান করছে, মানে শূন্যে অবস্থান করছে। এই শূন্যে অবস্থান করার কারণে কিন্তু সামনে পায়ের উপরে বেশি তাকে ভর দিয়ে বা সামনে পায়ের উপরে ওয়েটটা নিয়ে ব্যাটিং করতে হচ্ছে। এর কারণে তিনি কিন্তু প্রপারলি সেই শটগুলোকে নেগোশিয়েট করতে পারেননি। এখানে সবচেয়ে বড় যে গ্যাপটা তৈরি হয়েছে, যখন তিনি স্ট্যাম্প থেকে সরে যাচ্ছেন বা একটু লেগ স্ট্যাম্প থেকে বেরিয়ে যে অফ স্ট্যাম্পের বাইরে শট খেলতে যাচ্ছেন, তখন পিছনে পা যখনই উঠে যাচ্ছে, তখন কিন্তু সেই বলে তিনি কন্ট্রোলটা পাচ্ছেন না বা বলটাকে তিনি সেভাবে মাঝ ব্লেডে নিতে পারছেন না। হয়তোবা জিম্বাবুয়ের বিপক্ষে আমরা সফল হয়েছি, তিনিও জিম্বাবুয়ের বিপক্ষে হয়তোবা সফল হয়েছেন, কিন্তু বড় দলগুলোর বিপক্ষে যখন খেলতে যাবেন, অবশ্যই এই বিষয়গুলো আরেকটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয় নিয়ে যদি আরেকটু বেশি কাজ করে, তাহলে হয়তোবা তিনি বাংলাদেশের ফিউচার সুপারস্টার হতে পারবেন। তবে তিনি এটা নিয়েও কিন্তু কাজ করছেন। গত ম্যাচে দেখেছি, তখন তিনি এই ধরনের বলগুলোকে ভালোভাবে নেগোশিয়েট করতে পারেননি, তখন কিন্তু তিনি তার স্ট্র্যাটেজিটা একটু পরিবর্তন করেছেন। তখন পিছনের দিকে না সরে কিন্তু তিনি উইকেট থেকে আরো উইকেটের ভিতরে ঢুকে যান এবং সেখানে তিনি শট খেলেছেন, যার ফলে তিনি কিন্তু বেশ সফল হয়েছেন। আমরা অবশ্যই চাইবো এই ভুল থেকে শিক্ষা নিয়ে বা এই ভুলগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করে ভবিষ্যতের জন্য তিনি ভালো কিছু করবেন।